নেতাজির এই আদর্শ আপনারা ইমপ্লিমেন্ট করতে স্বাধীনতা উত্তর সময় কতটা সচেষ্ট হয়েছে? দেখুন, প্রথমত এটা বুঝে রাখা দরকার, ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ফরওয়ার্ড ব্লককেই ব্যান করেছে। কার বিচার করছো তুমি লালকেল্লা? লালকেল্লায় যাদের বিচার করে তারা ভারতীয়, তাদের দাবি কি? স্বাধীনতা। তুমি স্বাধীনতা যাদের দিতে পারছো না, তাদেরকে ধরে বিচার করবে, তাদের ফাঁসি যাবে লালকেল্লায়। এতে উত্তাল হয়েছিল দেশ। আমাদের এই লড়াইয়ের ফলে মনোজ মুখার্জি কমিশন তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে সেই মনোজ মুখার্জি কমিশনটা তো হাইকোর্টের রায়, না হাইকোর্টের রায়, কিন্তু লড়াইটা আমাদের। লড়াই একটা পার্ট, যে আমরা আবার নতুন করে না সেই সময় তারা সে ক্লোজ, তাদের মহাপেজখানায় কী ছিল না ছিল সে কিছুই পাওয়া যায়, কিচ্ছু পাওয়া যায়। এবং বিশ্ব পরিস্থিতি বদলাবার সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়নও অনেক বিষয় আমাদের সামনে পরিষ্কার আনতে পারে। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিরা বাম সংহতি কমিটি একে একে ত্যাগ করলেন, তখন বাধ্য হয়েছিলেন সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করতে। এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করার পর যখন যুদ্ধ পরিস্থিতি আরও গাঢ় হয়, তখনই তিনি আজাদ হিন্দ বাহিনী তৈরি করলেন। আর ওই মুখের কথা নয়, বক্তৃতা নয়, মিছিল নয়, এবারে অস্ত্র হাতে তুলে নয়। ভারতবর্ষের আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামের ইতিহাসটা আমরা খুব ছোট করে দেখিয়েছি ইতিহাসে। স্বাধীনতা এত বছর পর সেই ইতিহাস এখনও সঠিকভাবে লেখা হয়নি। এই ইতিহাস লিখলে দেখবেন এই লড়াইটা যেমনি সোভিয়েতের লাল ফৌজ কিংবা চীনের ফৌজ, তার থেকে কম আত্মত্যাগের ইতিহাস নয় আজাদ হিন্দ। একেবারে আজাদিকা অমৃত মহোৎসবের যদি সত্যি করতে হয়, তাহলে সুভাষচন্দ্রের মতাদর্শকে ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করতে হয়। ওয়ার্ল্ড অ্যাটপার হয়নি, ওয়ার্ল্ডে দারিদ্রতা আছে, বেকারত্ব আছে, অশিক্ষা আছে, অস্বাস্থ্য আছে, তাহলে অ্যাটপার কী করে হলো? পরবর্তীকালে আমরা জাস্টিস মনোজ মুখার্জির কমিশন, অর্থাৎ মুখার্জি কমিশনের সময় আপনারা দেখেছি আপনারা রাশিয়ায় ডেলিগেশন মনে হয় পাঠিয়েছিলেন সম্ভবত। মনোজ মুখার্জিও গিয়েছিল। মনোজ মুখার্জি তো গেছিলেন, আপনারাও মনে হয় পাঠিয়েছিলেন সম্ভবত। মনোজ মুখার্জিকেও তো আমরা পাঠিয়েছি, সরকার পাঠায়নি। মানে উনি তো সরকার থেকে কোনো পারিশ্রমিক নেননি সম্ভবত, সরকারও পাঠায়নি মনে। আচ্ছা, তো সেই বিষয়টা একটু যদি বলেন। সেটা হচ্ছে আমাদের এই লড়াইয়ের ফলে মনোজ মুখার্জি কমিশন তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে সেই মনোজ মুখার্জি কমিশনটা তো হাইকোর্টের রায়, না হাইকোর্টের রায়, কিন্তু লড়াইটা আমাদের। লড়াই একটা পার্ট, যে আমরা আবার নতুন করে তদন্ত চেয়েছি। এটা কোন সময় থেকে একটু শুরু থেকে আমাদের মৈরাম থেকে যাত্রা হলো, কন্যাকুমারী থেকে যাত্রা হলো, মানে এটা 97 সাল থেকে। হ্যাঁ, সেই সময় এই দাবিটাই প্রধান ছিল, আর একটা কমিশন তৈরি করা হয়। আচ্ছা, সেই কমিশনটা তৈরি হলো, কিন্তু কমিশনের একটা ঘরও একটা চেয়ার টেবিলও পর্যন্ত সরকার দেয়নি। সেটাও আমাদের নেতা অশোকদাকে সেই সময় ব্যবস্থা করতে হয়েছে। এই মহাজাতি সদনে একটা ঘর, তার চেয়ার টেবিল সব আমাদের দিতে হয়েছে। সরকারের কোনো আগ্রহ ছিল না এই তদন্ত কমিশন গঠন করার পর তদন্ত কমিশনকে সাহায্য করার কোনো দায় সরকার নেই। এবং রাশিয়া পাঠাতে আপনারাই সাহায্য করেছেন? আমরাই সাহায্য করেছি, আমাদের লোকও গেছে ওনার সঙ্গে। তো রাশিয়া থেকে তো না সেই সময় তারা সে ক্লোজ, তাদের মহাপেজখানায় কী ছিল না ছিল সে কিছুই পাওয়া যায়, কিচ্ছু পাওয়া যায়। এবং বিশ্ব পরিস্থিতি বদলাবার সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়নও অনেক বিষয় আমাদের সামনে পরিষ্কার আনতে পারে, প্রকাশ করেনি। আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে তো, যেটা প্রকাশ করতে গেলে হয়তো জাপানের সঙ্গে ওদের সম্পর্ক খারাপ হয়ে যেত, বা অন্য কোনো দেশের সঙ্গে, বা ভারতের সঙ্গেও খারাপ হতো। আন্তর্জাতিক সম্পর্কের কারণে তারা এটা বেশি নাড়াচাড়া করেন। অনেক বছর পথ, অনেক যুগ পর, মানে স্মৃতির সাথে সাথেই মানে ইতিহাসেও ধুলো জমে যায়, এবং সেরকমই একটা। তো আন্তর্জাতিক সম্পর্ক যেমন খারাপ হওয়ার একটা ভয় সমস্ত দেশের মধ্যেই থাকে, আমাদের ভারতবর্ষেও হয়তো ডেফিনেটলি সেই জিনিসটা কাজ করে। এবং এখনও পর্যন্ত মানে আমরা স্বাধীনতার অমৃতকাল কাটালাম, এটা অত্যন্ত গর্বের শব্দ যে আজাদি কা অমৃত মহোৎসব আমরা উদযাপন করে ফেললাম, কিন্তু যার জন্য আমরা স্বাধীনতা পেলাম তার শেষ পরিণতিটা কী হলো, 1945 সালের পর তিনি কোথায় গেলেন আমরা এখনও জানতে পারলাম না, জানি না আর কোনোদিন জানতে পারবো কি না। আজাদি কা অমৃত মহোৎসবের যদি সত্যি করতে হয়, তাহলে সুভাষচন্দ্রের মতাদর্শকে ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি একটু আপনাকে থামিয়ে, অবশ্যই খুব ভালো কথা আপনি বললেন নরেনবাবু। আপনি যদি, আমরা সবাই এটা বিশ্বাস করি যে সুভাষচন্দ্রের আদর্শে যদি দেশ এগোতো, আপনি একটু ছোট্ট করে অন্তত স্টুডেন্টদের জন্য সুভাষচন্দ্র বসুর আদর্শ বা মতাদর্শ একটু বুঝিয়ে বলুন। সুভাষচন্দ্রের আদর্শের মূল কথা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম মানে দেশের প্রকৃতির প্রতি ভালোবাসা, খালি ওটা নয়।
দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা, এবং দেশ গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রই তার ভূমিকা প্রথম, তারপর এক অদ্বিতীয় কাজ, তার প্রধান কাজ। তার দেশ গড়ে উঠবে দেশের মানুষের জীবনের সুখ শান্তি, দেশের প্রকৃতিকে রক্ষা করা, দেশের সম্পদকে রক্ষা করা, এই সবগুলোই থাকবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে। আমরা দেখলাম স্বাধীনতার, তথাকথিত স্বাধীনতার পর আজ পর্যন্ত দেশের সম্পদ, দেশের অর্থনীতি, দেশের মেধা কিভাবে কোম্পানি পুঁজির কাছে বিক্রি হচ্ছে। আমাদের দেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল কিন্তু ব্যবসা করতে, শাসন করতে না। সেই ব্যবসাদার শাসকে রূপান্তরিত হল। আজকের বিশ্বের যে বিশ্ব পরিস্থিতি, তাতে এখন আর কেউ কোনো দেশ গিয়ে দখল করে না, দেশের অর্থনীতিটা, দেশের সম্পদটা নিয়ন্ত্রণ করে। আজকে কর্পোরেটের তখনকার দিনের সাম্রাজ্যবাদী শক্তির যে অ্যাটিটিউড ছিল বা ভূমিকা ছিল বা যে নীতিতে চলতো, সেটার সঙ্গে আজকে তফাৎ এখানে। আজকে কেউ কারো দেশ দখল করছে না, কিন্তু দেশের অর্থনীতি, দেশের সম্পদ, প্রাকৃতিক সম্পদ থেকে খনিজ সম্পদ, সবের ওপর নিয়ন্ত্রণ। আর সবার ওপর তো এখন মানব সম্পদ, মেধা, তার ওপরও নিয়ন্ত্রণ করছে সাম্রাজ্যবাদী দেশগুলো। আগেকার সময় গ্রেট ব্রিটেন সাম্রাজ্যবাদী শক্তি, তারা দেশের সম্পদের ওপর নিয়ন্ত্রণ জারি করছে, দেশের বাজারটা দখল করছে। আর আজকে দেশের বাজার দখল করছে, দেশের সম্পদ দখল করছে, দেশের মেধা দখল করছে, সব কিছু দখল, দেশের প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ জারি করছে আজকের পুঁজি, সূক্ষ্মভাবে। কিন্তু তা নিয়ে কোনো হেলদোল নেই। অনেকে বলেছেন আন্তর্জাতিকতা অ্যাটপার হয়ে গেছে সারা বিশ্ব পৃথিবী। কোথায় অ্যাটপার হয়েছে? ছোট ছোট সাউথ আফ্রিকার দেশগুলোর মানুষ কি দুর্দশার মধ্যে আছে, খেতে পায় না, চিকিৎসা নেই। আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল, জুড়ে আফ্রিকা, এটা মানবতার প্রতীক। এই কথাগুলোই আজকের সময় সবচেয়ে বড় কথা। ওয়ার্ল্ড অ্যাটপার হয়নি, ওয়ার্ল্ডে দারিদ্রতা আছে, বেকারত্ব আছে, অশিক্ষা আছে, অস্বাস্থ্য আছে, তাহলে অ্যাটপার কী করে হলো? মার্কিন সাম্রাজ্যবাদ যদি, মার্কিন কোম্পানিগুলো যদি সারা পৃথিবীর পুঁজিকে নিয়ন্ত্রণ করে, তাদের দেশকে সমৃদ্ধ করে, আজকের সময়ও পুঁজি দেশ দখল না করি, মার্কেট দখল করে, তাহলে কোনো দেশগুলো, থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো, তারা কি আমরা কেউ শান্তিতে আছি? কেউ আমাদের বেকারত্ব কমেছে, আমাদের খাবার অধিকার এসেছে, আমাদের চিকিৎসার অধিকার এসছে, আমাদের বাসস্থানের অধিকার এসছে, কিচ্ছু আসে না। মানে আপনি যেমন বলছেন যে অর্থনৈতিক স্বাধীনতাটাও একটা স্বাধীনতার তো একটা মূল স্তম্ভ, অনেকগুলো স্বাধীনতাই তো আমাদের দরকার। তো অর্থনৈতিক স্বাধীনতা হয়তো আমরা এখনো পর্যন্ত পাইনি, যেটা সুভাষচন্দ্র বসুও বিশ্বাস করতেন যে ভারতবর্ষ স্বাধীন হলে স্বাধীন ভারতবর্ষ কেমন হবে, তার অর্থনৈতিক ন্যাশনাল প্ল্যানিং তো তিনি করে গেছে, তিনি ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করেছিলেন। এবং নেতাজির এই আদর্শ আপনারা ইমপ্লিমেন্ট করতে স্বাধীনতা উত্তর সময় কতটা সচেষ্ট হয়েছে? দেখুন, প্রথমত এইটা বুঝে রাখা দরকার, ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ফরওয়ার্ড ব্লককেই ব্যান করেছিল, এবং আফটার ইন্ডিপেন্ডেন্ট ফরওয়ার্ড ব্লকের নেতাদের জেল থেকে ছাড়া পেতে পেতে কংগ্রেস গভর্নমেন্ট এসেছিল বটে, তাদের ছেড়ে দিতে সময় নিয়েছিল অনেক। এবং ফরওয়ার্ড ব্লককে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বরা স্ক্যাটার্ড হয়ে গেছিল। তারা যোগাযোগ রক্ষা, তখন তো এত আধুনিক ব্যবস্থা আসেনি, যোগাযোগ রক্ষাও করতে পারে। সেই সুযোগ কংগ্রেস নিয়েছে। কংগ্রেস আমাদের নেতৃত্বের একটা বড় অংশকে তারা কর্নার করেছিল। সেই সময় স্বাধীনতার পর আমাদের দেশের সরকার, তারা ফরওয়ার্ড ব্লক নেতাদের উপর অত্যাচার করেছে, ইতিহাসকে বিকৃত করেছে, এবং হাইলাইট করা হয়েছে তদানীন্তন আমাদের দেশের আরেকজন গুণী মানুষ বটে, মহাত্মা গান্ধীকে, যে ভারতের মুক্তি সংগ্রামটা যেন কংগ্রেস পরিচালিত করেছে, আর মহাত্মা গান্ধীর নেতৃত্বেই যেন স্বাধীনতা এসেছে। একদম, এখনো সেখানে উপেক্ষিত কিন্তু সুভাষচন্দ্র, একদম সেখানে উপেক্ষিত কিন্তু স্বাধীনতা সংগ্রামের যে প্রকৃত ইতিহাসটা, সেটা একটা বড় পাপ করেছে কংগ্রেস, আর এই পাপ আজও আমরা বহন করি। এবং সেটা পরবর্তীকালে 56 সালে লর্ড ক্লেমেন্ট অ্যাটলিও, তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেই সময় আর কি, কলকাতায় এসে কিন্তু বলে গেছিলেন যে নেতাজি এবং আজাদিন ফৌজের অনস্লটসের জন্যই আমরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিলাম। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত দেখবেন এটাই আমাদের ছোটোবেলা থেকে পড়ানো হয় যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্যই ভারত স্বাধীনতা পেয়েছে মেইনলি,
বিষয়টা তো তা নয়, তার না, না। নেতাজির যে সশস্ত্র সংগ্রাম, কুইট ইন্ডিয়া মুভমেন্টে আগে এই পরিস্থিতিটা কুইট ইন্ডিয়া মানে ইংরেজ ভারত ছাড়ো এই আন্দোলনটা এসেছে, তো তার ধারাবাহিক জায়গাটা 42টা ধরতে হবে তো আগে থেকে। একদম একদম, আমি সেটাই 39-এ প্রথম ভারতবর্ষে বাম সংহতি কমিটি গড়ে ওঠে। বাম সংহতি কমিটি থেকে কমিউনিস্টরা যখন সরে যায়, কারণ সোভিয়েতের সঙ্গে গ্রেট ব্রিটেনের সম্পর্কটা খুব ভালো যুদ্ধ পরিস্থিতিতে, সেই কারণে কমিউনিস্টরা সরে যায়। তখন তো ফরওয়ার্ড ব্লক তৈরি করেন উনি, কিন্তু প্রথমে ফরওয়ার্ড ব্লক করেননি সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র এখানে বাম সংহতি করেছিলেন, বাম দলগুলোকে একসঙ্গে নিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপাবেন এবং নিরস্ত্রভাবে ঝাঁপাবেন না, অস্ত্র নিয়ে ঝাঁপাবেন। যখন সেটা ফেলিয়ার হলো, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিরা বাম সংহতি কমিটি একে একে ত্যাগ করলেন, তখন বাধ্য হয়েছিলেন সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করতে। এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করার পর যখন যুদ্ধ পরিস্থিতি আরও গাঢ় হয়, তখনই তো উনি আজাদ হিন্দ বাহিনী তৈরি করলেন। আর ওই মুখের কথা নয়, বক্তৃতা নয়, মিছিল নয়, এবারে অস্ত্র হাতে তুলে নয়। এবং ভারতবর্ষের আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামের ইতিহাসটা আমরা খুব ছোট করে দেখিয়েছি ইতিহাসে। স্বাধীনতা এত বছর পর সেই ইতিহাস এখনও সঠিকভাবে লেখা হয়নি। এই ইতিহাস লিখলে দেখবেন এই লড়াইটা যেমনি সোভিয়েতের লাল ফৌজ কিংবা চীনের ফৌজ তার থেকে কম আত্মত্যাগের ইতিহাস নয় আজাদ হিন্দ। একেবারে লালকেল্লায় যে বিচার, যদি বিচারের নামে যে প্রহসন হয়েছিল, তার ফলেই তো দেশের মানুষ খেপে গেছিল যে কার বিচার করছো তুমি লালকেল্লায়। লালকেল্লায় যাদের বিচার করে তারা ভারতীয়, তাদের দাবি কি স্বাধীনতা। তুমি স্বাধীনতা যাদের দিতে পারছো না, তাদেরকে ধরে বিচার করবে, তাদের ফাঁসি দেবে লালকেল্লায়। এতে উত্তাল হয়েছিল দেশ। কংগ্রেসের মহাত্মা গান্ধীর অনশনের মধ্য দিয়ে স্বাধীনতা এসছে, এটা কেউ দেশের লোক বিশ্বাস করবে না, কোনো প্রগতিশীল লোক। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলি অবশ্যই যে এই তার অনশনের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়নি। চরকা কেটে দেশ শুধুমাত্র স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে প্রকৃত অর্থে আজাদ হিন্দ বাহিনীর জন্য, একদম সুভাষচন্দ্রের নেতৃত্বের জন্য, সংগ্রামের জন্য। একেবারে